শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর এনকে নাতাশা। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা শিশুদের অপারেশন ও অ্যানেস্থেশিয়া সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং SMS করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করবেন আশা করি। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনার মোবাইল ফোন থেকে শুনতে চান তাহলে গ্রামীণ ফোন, এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করতে পারেন 16239 এই নাম্বারে। শিশুদের অপারেশন ও অ্যানেস্থেশিয়া সম্পর্কে আলোচনা এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন স্কয়ার হসপিটালের পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ কবিরুল ইসলাম এবং আরও রয়েছেন অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট যার স্পেশালিটি পেডিয়াট্রিক অ্যানেস্থেসিওলজিতে ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। স্যার, আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা সাধারণত আলোচনা পর্ব শুরু করার আগে একটা ভিডিও দেখে নিই যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার উপর, তো আপনাদের অনুমতি নিয়ে আজকেও শুরুতে সেটা দেখে নিতে চাইছি। তাহলে দর্শক, চলুন মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শিশুদের অপারেশন ও অ্যানেস্থেশিয়া বিষয়ে একটি তথ্যচিত্র দেখে নিই। প্রাপ্তবয়স্কদের অপারেশনে আমরা যতখানি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকি তার চেয়ে অনেক বেশি বিচলিত থাকি নবজাতক এবং শিশুদের অপারেশনের প্রয়োজন হলে। শিশুদের অঙ্গপ্রত্যঙ্গ অপরিণত, এমনকি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অপরিণত থাকা সত্ত্বেও কখনো কখনো অপারেশনের প্রয়োজন হয়। যে সমস্ত কারণে শিশুদের অপারেশনের প্রয়োজন হয় তার মধ্যে জন্মগত ত্রুটি যেমন ঠোঁট অথবা তালু কাটা, পরিপাকতন্ত্রের পথ বন্ধ থাকা, হার্নিয়া ইত্যাদি অন্যতম। এছাড়াও পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, হৃদযন্ত্র এবং রক্তনালীর নানা ধরনের জন্মগত ত্রুটির জন্য এমন কিছু সংকট তৈরি হয় যে শিশুর বেঁচে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেসব ক্ষেত্রে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে বাংলাদেশে শতকরা 7 জন শিশুর মৃত্যু হয় জন্মগত ত্রুটির কারণে। শিশুদের কিডনির টিউমার, রক্তনালীর টিউমার, টেরাটোমা ইত্যাদি অসুখ অপারেশন করে চিকিৎসকের পরামর্শে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি জাতীয় চিকিৎসার সমন্বয়ে সম্পূর্ণ ভালো করা যায়। এছাড়া যে সমস্ত কারণে শিশুদের অপারেশনের প্রয়োজন হয় তার মধ্যে অ্যাপেন্ডিক্স অপারেশন, টনসিল অপারেশন, হার্নিয়া ও সার্কামসিশন বা মুসলমানি অপারেশন অন্যতম। শিশুদের এবং বড়দের অ্যানেস্থেশিয়া কিন্তু এক নয়। শিশুরা এবং তাদের বাবা মা অনেক বেশি উদ্বিগ্ন থাকেন অপারেশন, অ্যানেস্থেশিয়া, সর্বোপরি ব্যথার ব্যাপারে। শিশুদের শরীরের ব্যথার রিসেপ্টর অনেক বেশি ঘনত্বের কারণে ব্যথা সহ্য করতে পারার ক্ষমতা কম থাকে। অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করার উদ্দেশ্য মূলত 4টি: ঘুম পাড়ানো, ব্যথা নাশ, মাংসপেশির শিথিলতা এবং রিফ্লেক্স কমানো। বাচ্চাকে অপারেশন শুরুর আগে অজ্ঞান করবার সময় শিরাপথে ঔষধ দেবার পর ঘুমের মধ্যে চলে গেলেও এই ঘুম কিন্তু সাধারণ ঘুম থেকে সম্পূর্ণ আলাদা। এ সময় শিশুর শ্বাস প্রশ্বাস, রক্তপ্রবাহ, স্নায়ুর কার্যাবলী সবই অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং তাকে সচল বা স্বাভাবিক রাখার চেষ্টায় থাকেন একজন অ্যানেস্থেসিস্ট। শ্বাসনালীতে একটি নল দেয়া হয় এবং যতক্ষণ বাচ্চা নিজে শ্বাস নেয় বা নিতে না দেয়া হয় ততক্ষণ তাকে সচল রাখে বিশেষ এক ধরনের মেশিন। এ সময় বাচ্চার নাড়ির গতি আর রক্তচাপ দেখা হয় মনিটরে এবং মাংসপেশির শিথিলতাও পর্যবেক্ষণ করা হয়। ছোট অপারেশনগুলোতে মাংসপেশির শিথিলতা জরুরি না হলেও বড় সার্জারির জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশনের মাঝখানে যেন রোগী জেগে না যায় এবং শেষ পর্যন্ত এসব বিষয়ে সুতীক্ষ্ণ নজর রাখা হয়। অপারেশন শেষ হলে আবারও রোগীর শ্বাস প্রশ্বাস, নাড়ির গতি পর্যবেক্ষণ করে স্বাভাবিক হলে ঔষধের কার্যক্ষমতা শেষে বাচ্চা জেগে যাবে এবং সব দিক থেকে নিশ্চিত হয়ে অ্যানেস্থেসিস্ট বাচ্চাকে রিকভারি রুমে পাঠান পর্যবেক্ষণের জন্য। অপারেশন যত ছোট বা মাইনর হোক না কেন,
গবেষণায় দেখা গেছে মা বাবাকে ছেড়ে বাচ্চারা অপারেশন থিয়েটারে যেতে এক ধরনের দুশ্চিন্তা করে। ডাক্তার আর নার্সেরা মিলে যখন হাত পা চেপে ধরে ক্যানুলা করেন বা মাস্ক মুখে চেপে ধরলে বাচ্চার মনের ওপর চাপ পড়ে। আবার অজ্ঞান না করে অপারেশন করলেও বাচ্চার একই রকম মানসিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। এছাড়া বাচ্চাকে ঘুম পাড়িয়ে স্থির করা গেলে সার্জন ঠিক যতটুকু জায়গা জুড়ে কাজ করতে চান তা সহজেই করতে সফল হন। বাচ্চা জেগে থাকলে মানসিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। ফলশ্রুতিতে শিশু পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভোগে বা ভীতু হতে পারে। অনেক সময় প্রতিশোধ নেয়ার মানসিকতা তৈরি হয়ে অপরাধী পর্যন্ত হতে পারে। একজন অ্যানেস্থেসিস্টের মূল দায়িত্ব থাকে বাচ্চাকে এই ধরনের মানসিক ক্ষতির সম্ভাবনা থেকে দূরে রাখা। আর সেজন্যই তিনি একদিকে যেমন রোগীর শারীরিক ব্যথা বেদনা কমানোর ব্যবস্থা করেন, তেমনি মানসিক বেদনানাশের কাজটুকু সফলভাবে করার প্রতিনিয়ত চেষ্টা করেন। সাধারণত ঘুমন্ত অবস্থায় বাচ্চার শিরায় ক্যানুলা দেওয়া হয়। এরপর স্যালাইনের মাধ্যমে বেদনানাশক ঔষধ দেওয়া হয়। তবে বাচ্চাদের অ্যানেস্থেসিয়াতে দক্ষ অ্যানেস্থেসিস্টরাই এই কাজগুলো সুচারুরূপে করতে পারেন। আজকাল পেডিয়াট্রিক অ্যানেস্থেসিস্ট নামে আলাদা বিশেষজ্ঞ বাংলাদেশের অনেক হাসপাতালেই দেখা যায়, যারা এইসব নবজাতক ও শিশুদের নিরাপদ অ্যানেস্থেসিয়ায় বিশেষভাবে দক্ষ। মনে রাখা প্রয়োজন, শিশুরা তাদের সমস্যার কথা ঠিকমতো জানাতে না পারার কারণে এবং বেশিরভাগ অভিভাবক শিশু স্বাস্থ্যজনিত সমস্যার ব্যাপারে অনভিজ্ঞতার কারণে শিশুর অপারেশনের ব্যাপারটি অনুধাবন করতে পারেন না। আশার কথা, বর্তমানে লেজার সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, নিরাপদ অ্যানেস্থেসিয়া সহ অন্যান্য আধুনিক ব্যবস্থার আবির্ভাবের ফলে শিশুদের অপারেশন আগের তুলনায় অনেক নিরাপদ ও সহজ হয়ে এসেছে। তাই অভিভাবকদের উচিত যথাসময়ে উপযুক্ত শল্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া। দর্শক, দেখলাম তথ্যচিত্রটি। এবারে আমরা শিশুদের অপারেশন ও অ্যানেস্থেসিয়া সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে। স্যার, প্রথমে কবিরুল ইসলাম স্যারের কাছ থেকে শুরু করতে চাইছি আলোচনাটা। এই যে আমরা বলি শিশুদের নানা রকম সমস্যা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আসলে ঠিক কত বছর পর্যন্ত শিশু হিসেবে ধরা হয়? ধন্যবাদ। শিশুর ডেফিনেশন সংজ্ঞাটা হচ্ছে অনেক বড়, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী একদিন বয়স থেকে 18 বছর পর্যন্তকে শিশু ধরা হয়, এবং আমাদের দেশেও সেটাই আমাদের প্র্যাকটিস করি আমরা। তবে এর মধ্যে অনেক ভাগ আছে, কারণ আপনি জানেন একদিনের বাচ্চা আর 18 বছরের বাচ্চা কখনোই এক না। সেই জন্য সাধারণত একদিন বয়স থেকে 28 দিন পর্যন্ত এদেরকে বলা হয় নবজাতক বা নিওনেটস, এবং এরপরে ধরেন 28 দিন থেকে 1 বছর বয়স পর্যন্ত এদের বলা হয় ইনফ্যান্টস, এবং 2 থেকে 3 বছর এদেরকে বলা হয় টডলার। এরা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক মানে বয়সের। এদের জানার ঝুঁকির দিক থেকে, চঞ্চলতার দিক থেকে এদের জানার আগ্রহ এত বেশি, এরা ছটফট করে এখানে যাবে এখানে যাবে। আর এরপরে বলা হয় প্রি স্কুল, মানে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত 5 বছর, এবং 5 বছর থেকে 10 বছর, 10 বছর থেকে 18 বছর, এইভাবে। আচ্ছা, এইভাবে ভাগ করে শারীরিক গঠন বা মানসিক গঠন এই বয়সগুলোর নিশ্চয়ই এর সঙ্গে খুব ফ্যাক্টর, এগুলো অবশ্যই আলাদা, সবগুলোই আলাদা। আচ্ছা, এই যে আমরা স্যার একটা ভাগ যদিও করেছি, কিন্তু লম্বা একটা বয়স পর্যন্ত শিশু হিসেবেই ধরছি। আমরা যদি একটু এভাবে আসতে চাই যে যারা ছোট শিশু 5 থেকে 10 বছর, বা আসলেই আমরা বাচ্চা বলতে যেরকম বুঝি 12-13 বছরের পর হয়তো আমরা আবার বলি টিনেজ, তখন আরেকটা পর্যায়ে শুরু হয়। ছোটদের কি কি ধরনের অপারেশন করা হয়, বা টিনেজে যে কি কি ধরনের অপারেশন সচরাচর বেশি করতে হয়? এটা আসলে যে ভাগ করলাম এই ভাগ অনুযায়ী আছে। যেমন নবজাতকের জন্ম থেকেই জন্মগত ত্রুটি, যেটা ভিডিওতে দেখানো হলো, এই ঠোঁট কাটা, তালু কাটা, নাড়ি হয় নাই, মলদার হয়নি, বিভিন্ন এগুলা জন্ম থেকে এগুলা করা হয়। আর আরেকটু বেশি বয়স হলে নাড়িতে প্যাঁচ খেয়ে যায়, নাড়ি একটার মধ্যে ঢুকেছে, ইন্টারসেপশন বলি, এগুলা করা হয়। ইয়াং অ্যাডাল্ট মানে জাস্ট টিনেজারদের অ্যাপেন্ডিসাইটিস খুব কমন অপারেশন, এবং তার ছেলে বাচ্চাদের অন্ডকোষে অনেক সমস্যা থাকে, সেগুলো করা হয়। আর মুসলমানি তো আমাদের দেশে অহরহই হচ্ছে, একদম 1 দিন থেকে যে কোনো বয়সী।
আচ্ছা, এই ধরনের অপারেশনগুলো করার সময় বিভিন্ন ধরনের অপারেশনই তো হয়, কোন কোন বিষয়গুলো সবার আগে আপনাদের ভাবতে হয়? দুজনের কাছেই প্রশ্নটা রাখছি, যেভাবে উত্তরটি দেন। প্রথমে সার্জন হিসেবে ভাবতে হয় যে আসলে অপারেশনটা জরুরি কিনা, এবং অপারেশনটা তখনই করা উচিত নাকি পরে করলেও চলবে নাকি চলবে না। অনেকেই আসে, ডাক্তার সাহেব আমি বাচ্চার মুসলমানি করাতে চাই, এখনই করব না বড় হয়ে করব। ওনারাও একটা দোলচালের মধ্যে থাকে। কিংবা একটা পেট ব্যথা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস, আমাকে চিন্তা করতে হবে যে আসলেই তার এই মুহূর্তে লাগবে কিনা। যখন আমি নিজে হই যে অপারেশন লাগবে, তখন আমি অন্য চিন্তাগুলো ভাবি, তার সেফটির জন্য চিন্তা ভাবনা করি এবং বাবা মাকে বুঝাই। কারণ কিছু অপারেশন আছে, দেখা যায় যে অপারেশন করতে গেলে বাচ্চা ভয় পাচ্ছে, আবার ওকে অজ্ঞান করতে হবে শুনে বাবা মাও ভয় পাচ্ছে। এখন আমরা পড়ি একটা উভয় সংকটে, কার ভয়টা কাটাবো, কিন্তু আমাকে তো শিশুর দিকটাই দেখতে হবে। এইসব দিকগুলো আমরা দেখে তারপরে আমরা অ্যানাস্থেসিয়াকে বলি যে আপনারা দেখেন, যদি এটা সেফ মনে হয় করা যাবে তখন এগোই আমরা। কামরুল ইসলাম স্যারের কাছে আসছি। হ্যাঁ, আসলে ধন্যবাদ ডক্টর নাতাশা স্যার যেটা বললেন আর কি, আসলে যে টোটাল যে সেফটির যে ব্যাপারটা, এটা অনেকখানি ডিপেন্ড করে আমাদের অ্যানেস্থেটিস্টদের উপরে, কতখানি সেফলি আমরা বাচ্চাকে হ্যান্ডেল করতে পারবো। তো এই জন্য বাচ্চার বয়স, ওজন এবং ওর আনুষঙ্গিক যেই ডিজিজটা নিয়ে এসছে, যেমন ধরুন একটা বাচ্চা সে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসলো, কিন্তু তার আনুষঙ্গিক কিছু অসুখ রয়ে গেছে, যেমন তার জন্মগত হার্টের ত্রুটি রয়ে গেছে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে অ্যানেস্থেসিয়া কতখানি ঝুঁকিপূর্ণ, কারণ সঙ্গে যদি আনুষঙ্গিক অসুখগুলি থাকে তাহলে অবশ্যই অ্যানেস্থেসিয়া স্বাভাবিক বাচ্চার থেকে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা সার্জনের সাথেও আমাদের একটা কোলাবোরেশন থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এই অপারেশনটিকে এখনই করা জরুরি নাকি তার আনুষঙ্গিক যে অসুখগুলি আছে সেগুলি ট্রিটমেন্ট করিয়ে পরে আমরা করতে পারবো। তবে যদি জরুরি হয় তো সব ক্ষেত্রেই আমরা অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য তৈরি থাকি। আচ্ছা, এটাই আর কি। তার মানে আসলে অনেকগুলো বিষয় দেখতে হয় যে শিশু একটি সমস্যা নিয়ে আসলো, কিন্তু তার হয়তো আরও রয়ে গেছে যেটি এই কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে। আমরা নিশ্চয়ই আবারও অনেক কিছু আপনাদের কাছ থেকে জানবো স্যার, অনেক প্রশ্ন রয়েছে মনে, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা আলোচনা করছি শিশুদের অপারেশন ও অ্যানাস্থেসিয়া সম্পর্কে। এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে চান তাহলে গ্রামীণ ফোন, এয়ারটেল ও বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করতে পারেন 16239 নম্বরে। এবারে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে। আমরা আলোচনা করছি শিশুদের অপারেশন ও অ্যানাস্থেসিয়া সম্পর্কে। কামরুল ইসলাম স্যারের কাছে আসতে চাইছি। আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম স্যার, যে শিশুদের আসলে এই যে অজ্ঞান করে নেওয়া বা অ্যানাস্থেসিয়া দেওয়াটা আসলে জরুরি, কিন্তু অনেকগুলো বিষয় দেখতে হয়। শিশুদের ক্ষেত্রে আসলে অ্যানাস্থেসিয়া দেওয়াটা কতখানি জরুরি, এবং যখন দিতে হয় তখন নিশ্চয়ই মাত্রার পরিমাণ, কি পরিমাণে দেওয়া হবে সেই মাত্রাটাও খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। এই বিষয়টা একটু বলবেন স্যার? ধন্যবাদ। আসলে ইন্ট্রোডাক্টরি যে ডকুমেন্টারিটা আমরা দেখলাম সেখানে বলা হয়েছে যে শিশুকে যদি ঘুম পাড়িয়ে দেওয়া হয় অথবা অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তাহলে পরে সার্জনের কাজটা সহজ হয়ে যায় এবং ওই স্পেসিফিক জায়গাতেই উনি কাজটা করতে পারেন। আর এই কারণে শিশুর অ্যানেস্থেসিয়াটা এত বেশি জরুরি সার্জারির জন্য যে অনেক ক্ষেত্রে অনেক অপারেশন হয়তো বা অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া ছাড়া লোকাল দিয়ে করা গেলেও শিশুদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। আর মাত্রা যে ব্যাপারটা বললেন এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, সার্জারির ধরন, ডিউরেশন অফ দ্য সার্জারি, অর্থাৎ কতক্ষণ ব্যাপী সার্জারিটা হবে, আর অবশ্যই শিশুর নিজস্ব যে ক্রাইটেরিয়াগুলি আছে, শিশুর বয়স, শিশুর ওজন, শিশুর অন্যান্য আনুষঙ্গিক অসুস্থতা বা অসুখ যেগুলি আমরা কনসিডার করি আমাদের অ্যানেস্থেসিয়া প্রি অ্যানেস্থেসিয়া চেক আপের জন্য। প্রি অ্যানেস্থেসিয়া চেক আপ এখন একটা ভাইটাল ইস্যু, যেটা আমরা অপারেশনের আগে রোগীর কাছে গিয়ে রোগীকে ভালো করে মনিটর করি, আমরা অবজার্ভ করি তার কোনো অসুখ আছে কি না আনুষঙ্গিক এবং এই সমস্ত ব্যাপারগুলি আর কি।
আচ্ছা স্যার, এটা নিশ্চয়ই প্রত্যেকটি শিশুর জন্য আলাদা আলাদাভাবে প্রযোজ্য হবে। প্রশ্নটির যে আমি ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি, তারপরেও সাধারণত সবচেয়ে বেশি কতক্ষণ লাগতে পারে একটি শিশুর কোনো একটি অপারেশনে, যতক্ষণ তাকে সম্পূর্ণ অ্যানাস্থেসিয়া দিয়ে পুরোপুরি অজ্ঞান করে রাখা, এটা কতক্ষণ সময় ম্যাক্সিমাম লাগতে পারে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখন যে নাওয়েডেজ আপনার অ্যানেস্থেসিয়া এবং অ্যানেস্থেসিয়ার এফিসিয়েন্সি এবং সব ইকুইপমেন্টস এত ডেভেলপ করেছে যে যতক্ষণ ব্যাপী সার্জারিটা চলবে ঠিক ততক্ষণ ব্যাপী আমরা অ্যানেস্থেসিয়াটা কন্টিনিউ করতে পারবো। সার্জারিও শেষ, আমাদের অ্যানেস্থেসিয়া উইথড্র হয়ে যাবে এবং বাচ্চা জেগে যাবে। যদিও কোনো ক্ষেত্রে আমরা বাচ্চার মেন্টাল সাপোর্টের জন্য ওকে আমরা ঘুম পাড়িয়ে রাখি, কিন্তু অ্যানেস্থেসিয়ার ইফেক্টটা সার্জারির সাথে সাথেই অনেকখানি কেটে যায় এবং খুব তাড়াতাড়ি এটা ওয়ার অফ হয়ে যেতে থাকে আর কি। আচ্ছা স্যার, যে ঘুম পাড়ানোর বিষয়টি কথা বলেন, এটি কি এরকম যে শিশুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবার আগে বা অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে ঘুম পাড়িয়ে নেওয়ার বিষয়টি জরুরি, প্রত্যেক ক্ষেত্রেই করতে হয়? বা আরেকটি বিষয়ের সঙ্গে চলে আসে যে জেনারেল অ্যানেস্থেসিয়া এবং লোকাল অ্যানেস্থেসিয়ার কথা আপনি বললেন স্যার, এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন যে কখন কোনটার জন্য কি প্রয়োজন আর ঘুম কতটা জরুরি? জি জি, ধন্যবাদ। আসলে আপনার জেনারেল অ্যানেস্থেসিয়া সাথে আরেকটি টার্ম মানুষের কাছে পরিচিত, সেটা লোকাল অ্যানেস্থেসিয়া, কিন্তু এর বাইরেও আরেকটি টার্মিনোলজি আছে, সেটাকে আমরা বলি রিজিওনাল অ্যানেস্থেসিয়া। আচ্ছা, অর্থাৎ স্থানীয়ভাবে অবশ যে কোনো একটা শরীরে যে কোনো একটা অংশে আমরা স্থানীয়ভাবে অবশ করে ফেলি। যেমন যে কোনো একটা লিম্ব হয়, আপার লিম্ব অর্থাৎ হাত অথবা লোয়ার লিম্ব অথবা দুই পা, অথবা পেরিনিয়াম একটা জায়গা আছে শরীরের কোমরের নিচের অংশটুকু। তো এইটাতে আমরা যে বেনিফিটটা পাই, যে যেমন অ্যাজ ফর এক্সাম্পল সার্কামসিশন অথবা সুন্নতে খতনা প্রচলিত যে নাম, যে অপারেশনটা খুব বহুল প্রচলিত আমাদের দেশে। তো সেখানে দেখা যায় যে আমরা যদি ওই স্থানীয়ভাবে অবশ অর্থাৎ রিজিওনাল অ্যানেস্থেসিয়াটা প্রয়োগ করি, এটাকে এই জায়গার ক্ষেত্রে এটাকে বলা হয় কডাল অ্যানেস্থেসিয়া, এটা যদি আমরা দেই জেনারেল অ্যাকর্ডিংস টু জেনারেল অ্যানেস্থেসিয়া, তাহলে পরে দেখা যায় যে অ্যানেস্থেসিয়া উইথড্র করার পরে শিশুকে আর কোনো ব্যথার ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, শিশু একদম পুরোপুরি পেইনলেস থাকে। এটা আমরা এই বেনিফিটটা পেয়ে থাকি। আর যেটা বললেন যে আপনার প্রথম যে প্রশ্নটা ছিল যে ঘুমের যে ব্যাপারটা, সেটা আসলে আমি বেশি হাইলাইট করতে ইম্পর্টেন্ট দেখে আমি এটা আগে বললাম আর কি, যে ঘুমের যে ব্যাপারটা আসলে কবির স্যার যেটা বলছিলেন যে বাচ্চা ভয় পায় অপারেশনকে আর বাচ্চার বাবা ভয় পায় হচ্ছে অ্যানেস্থেসিয়াকে, এবং ইট ইজ এ রিয়েল পেইন টু সেপারেট দ্য পেশেন্ট ফ্রম দ্য প্যারেন্টস। হ্যাঁ, বাচ্চাকে বাপ মার কাছ থেকে আলাদা করা এটা আসলে একটা পেইনফুল একটা ব্যাপার। এই কারণে বাচ্চাকে যদি আমরা ঘুম পাড়িয়ে দিতে পারি আগেই বাচ্চার মায়ের কোলে থাকতে, তাহলে এটা খুব সহজ হয়ে যায় ব্যাপারটা। এবং এই আমাদের এই স্কয়ার হসপিটাল অথবা ভালো ভালো সেন্টারগুলিতে এই ব্যবস্থা আছে। এই জন্য আমরা সাজেস্ট করি এটা, যে সেন্টারগুলিতে বিশেষজ্ঞ শিশু অ্যানেস্থেটিস্ট আছেন এবং এই ধরনের ফ্যাসিলিটিস আছে, আমরা গার্জিয়ানদেরকে সাজেস্ট করব সেই সমস্ত সেন্টারগুলিতেই বাচ্চাদের অপারেশন করানোর জন্য। আচ্ছা, একটু স্যারের কাছে, কবির স্যারের কাছে ফিরে যেতে চাইছি। এই যে কামরুল ইসলাম স্যার যে প্রসঙ্গটি তুলে আনলেন যে বাচ্চাকে বাবা মার কাছ থেকে আলাদা করা, মা বাবা একটা কারণে ভয় পাচ্ছে, বাচ্চা আবার বাবা মাকে হারাতে হবে, দূরে থাকতে হবে, এই ভয়টা পাচ্ছে। এই মানসিক যে প্রস্তুতির বিষয়টা, এটা নিয়ে স্যার কিভাবে আপনারা ডিল করেন? এর জন্য কি আগে থেকে বোঝানো বা কিভাবে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে হয়? এটা যে একটা কত বড় জিনিস, বাচ্চার সাইকোলজিক্যাল ট্রমা বা মানসিক একটা যে আঘাত, আমরা আসলে আগেকার দিনে বোধহয় চিন্তা করতাম না। এখনকার দুনিয়ায় এসে আমরা চিন্তা ভাবনা করছি। কারণ একটা বাচ্চা যখন হাসপাতালে ঢোকে, প্রথমবার সে খুব হাসি হাসি ঢুকবে, কিন্তু তখন যদি সে হাসপাতালে এসে কোনো ব্যথা পেয়ে যায়, সে কিন্তু দ্বিতীয়বার আর ওই হাসপাতালের ধারে কাছেও আসতে চাইবে না, জোর করে আনা হয়। কাজে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রায়শই এটাকে গুরুত্ব দেই না। কিন্তু অপারেশনের আগে আমরা যেটা করি, আমাদের প্র্যাকটিস, আমরাও যখন বিছানায় থাকে, ওয়ার্ডে বা ক্যাবিনে থাকে, তখনই একটা সিরাপ খাইয়ে দিই, ক্লোরাল হাইড্রেট বলে, ওটা মাত্রা অনুযায়ী খাইয়ে দিই, বাচ্চা তখনই ঘুমিয়ে পড়ে। তখন ওই ঘুমের মধ্যেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয় এবং মা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত থাকেন, তারপর মাঠ থেকে নিয়ে আমরা ভেতরে নিয়ে যাই। তখন
ভিতরে নিয়ে তারপর ওনারা স্যালাইন দেয়া, ক্যানুলা করা, অন্য কাজগুলো করেন। এবং- তখন বাচ্চাও ঘুমের মধ্যে কিছু টের পেল না এবং মা বাবাও নিশ্চিন্ত হলেন যে না আমার বাচ্চা ঘুমিয়ে গেছে, ও আর ডিস্টার্ব করবে না। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আসলে মানে অপারেশনের পূর্ব প্রস্তুতির এই বিষয়টা আসলে অনেক বেশি জটিল এবং এটাও স্বাভাবিকভাবেই অবশ্যই, মাথায় রাখতে হবে। অবশ্যই। স্যার, একটা ফোন এসছে, একজন দর্শক রয়েছেন, ফোনটা নিয়ে নিতে চাইছি। হ্যালো দর্শক, কে আছেন সঙ্গে? আপনার শিশুর কি সমস্যা? আমি জাকির ছিলাম উত্তরা থেকে। জি। আমার বাচ্চার বয়স 8 বছর। হুম। আমার বাচ্চা এই চলতি মাসে মুসলমানের জন্য অ্যানাস্থাসিয়া করিয়েছি, অ্যানাস্থাসিয়া করে অপারেশন করেছি। আর হলো ও 3 বছর বয়সের সময় ওর জিভটা রিলিজ করাবার জন্য একবার অ্যানাস্থাসিয়া করানো হয়েছিল। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে বারবার অ্যানাস্থাসিয়া করানো আসলে কতটুকু স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, বারবার করানো অ্যানাস্থাসিয়া করানো কি ঠিক কিনা, এটা জানার জন্য আসলে ফোন করেছি। আচ্ছা, কামরুল স্যারের কাছে আমরা উত্তরের জন্য যাব যে বারবার অ্যানেস্থেসিয়া দেওয়া ঝুঁকিপূর্ণ কিনা। হ্যাঁ, ধন্যবাদ। আসলে গার্জিয়ান হিসাবে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা সত্যিই আসলে সবার জন্য একটা চিন্তার বিষয় যে বারবার আমার বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, এটা কতটুকু রিস্কি বা কতটুকু এটা গ্রহণযোগ্য একটা ব্যাপার। আমি আমার কথাতে একটু আগে বলছিলাম যে আসলে আধুনিক এই বিজ্ঞানে আমাদের অ্যানেস্থেসিয়ার, আমাদের স্কিলনেস, আমাদের এফিসিয়েন্সি এবং ড্রাগের কোয়ালিটি এবং আদার যে ফ্যাসিলিটিস আছে, এটি এত উন্নত হয়েছে যে প্রয়োজনে বারবার একটা শিশুকে অ্যানেস্থেসিয়া দিতে কোনো অসুবিধা নেই এবং কোনো ভয়ও নেই। তবে অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই একজন বিশেষজ্ঞ শিশু অ্যানেস্থেটিস্টের হাতেই এটি হওয়া উচিত। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আশ্বস্ত হয়েছেন এই বিষয়টা নিয়ে। আশা করি আর কি। আমরা আবার আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে। দর্শক, আপনারা দেখছেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আলোচনা করছি শিশুদের অপারেশন ও অ্যানেস্থেসিয়া সম্পর্কে। এই অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন, এয়ারটেল ও বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। আবারও সময় হলো ছোট একটা বিরতির, সঙ্গী থাকবেন আশা করি। ফিরে এলাম মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে। আজ আমরা কথা বলছি শিশুদের অপারেশন ও শিশুদের অ্যানেস্থেসিয়া সম্পর্কে। কবির ইসলাম স্যার, আপনার কাছে আসতে চাইছি। আপনি বলছিলেন যে বাবা মার ওই যে অপারেশনের আগের যে প্রস্তুতিটার ব্যাপার, বাবা মার কাছ থেকে শিশুকে আলাদা করা, তাকে ঘুম পাড়ানো, এই বিষয়ে একটা প্রস্তুতি নিতে হয়। এমন কি কোনো সিচুয়েশন আসতে পারে স্যার যে যখন বাবা মাকে অপারেশন থিয়েটারে থাকতেই হবে, বা মা বাবার অপারেশন থিয়েটারে থাকার কি কোনো ব্যবস্থা আছে? এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে কি করার? আসলে নাই, সোজা কথা বললে যে আসলে দরকার নেই। আচ্ছা। কারণ বাচ্চা তো ভিতরে যে ঘুমিয়েই থাকবে, ঘুমিয়ে থাকলে তো বাবা মার আর কিছু করণীয় নাই। এবং বাবা মা যদি ঢোকে, আমরা চাই অপারেশন থিয়েটারে যত কম মানুষ ঢুকুক। যত কম মানুষ ঢুকবে তত ইনফেকশনের চান্স কম, সার্জেনের মনোসংযোগটা বেশি থাকে। আশেপাশে যদি বেশি লোক থাকে তাহলে মনোসংযোগ কম হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, আসলে দরকার নাই। বাবা মার কাছে যেসব ইনফরমেশন নেওয়ার দরকার আমরা অপারেশনের আগেই সেটা নিয়ে নিই। আচ্ছা স্যার, একটা ফোন আছে, একটা ফোন নিয়ে আবারও ফিরছি। দর্শক, কে আছেন সঙ্গে? কথা বলুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, বলুন। ওই যে আমার বাচ্চাটা 7.5 বছর বয়স, পিত্তথলির পাথর লাইনে চলে গেছে পাথরটা। সেই অপারেশনের ব্যাপারে স্যারের সঙ্গে একটু আলাপ করতে যাচ্ছে আর কি। জি, কবির স্যার শুনছেন, আপনি বলুন। এখন জরুরি নাকি কি করা লাগবে বলে বুঝতেছি না জিনিসটা। বাচ্চার কি পেট ব্যথা আছে? হ্যাঁ, পেট ব্যথা এবং মোটামুটি মাঝে মাঝে একটু বমি বমি ভাবটাও থাকে। ওর কি জন্ডিস হয়েছে? ওর জন্ডিসও হয়েছিল আর কি। আচ্ছা, আমি কিন্তু স্যার আপনার কাছে নিয়ে গেছিলাম আমার বাচ্চাটার, ওই বাচ্চাটার ব্যথা শুরু হয়েছে আর কি। ও ভর্তি হচ্ছিলাম স্কয়ার হসপিটালে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার মনে হয় যে একটু জরুরি ভিত্তিতেই করা দরকার। জি, জি, কারণ জন্ডিস হলে বাচ্চার লিভার সমস্যা হবে এবং আরো অনেক জটিলতা আছে। আমার মনে হয় আপনি মন ঠিক করেন, মন ঠিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নিতে স্যার পারবো। আপনি আরো 2 মাস পর আমাকে যাইতে বলতেন, কিন্তু এখনই কয়েকদিন ব্যথাটা হচ্ছে। কতদিন আগে বলেছিলাম 2 মাস পরে স্যার আসতে? ওটা 3-6 মার্চে নিয়েছিলাম স্যার।
মার্চে নিয়ে 2 মাস তো তাহলে হয়ে গেছে। 6 মাস টাইম দিয়েছিলেন স্যার। ও আচ্ছা, আমার মনে হয় যদি ব্যথা হয় তাহলে তাড়াতাড়ি নিয়ে আসুন, ভালো হবে। স্যার স্যার আপনাকে দেখেই আমি কলটা দিছি স্যার, যে স্যারের সঙ্গে জি, পরামর্শ করব। আপনাকে ব্যথাটা কেন? ধন্যবাদ। দর্শক, আপনি নিশ্চয়ই স্যার যেভাবে আপনাকে নির্দেশনা দিয়েছেন সেরকম ভাবেই চলবেন। ধন্যবাদ ফোন করার জন্য। এবার একটু কামরুল স্যারের কাছে আবার ফিরতে চাইছি। স্যার, এই যে আমরা অ্যানেস্থেসিয়া বিষয়টা নিয়ে কথা বলছি, এখানে জেনারেল অ্যানেস্থেসিয়া রয়েছে, রিজিওনাল রয়েছে। এর আগে নিশ্চয়ই শিশুকে প্রস্তুত করার একটা বিষয় থাকে। প্রস্তুতির যে ব্যাপারটা সেটি তো আছে আমাদের দিক থেকে, যে শিশুকে ভালোভাবে অবজার্ভ করা, এক্সামিন করা, সেটা তো আছেই। আর আরেকটা সাজেশন আমরা বাবা মাকে দিয়ে থাকি, সেটা হচ্ছে না খাইয়ে রাখার ব্যাপারটা, যেটি বাবা মারা সাধারণত বুঝতে চান না। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে চাই, হয়তো বেবির হাতে একটা অপারেশন হবে, তা আমি গার্জিয়ানকে বললাম যে 6 ঘন্টা বেবিকে না খেয়ে থাকতে হবে। উনি তো চোখ কপালে তুলে ফেলবেন যে 6 ঘন্টা আমার বাচ্চা না খেয়ে থাকবে, কীভাবে হবে ডাক্তার সাহেব? এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই সম্মুখীন হই। আসলে আমাদের যে না খেয়ে থাকার ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা অ্যানেস্থেসিয়ার জন্য, নট ডিউ টু ফর দ্য সার্জারি। সাধারণত পানি খাওয়া এটা আমাদের দেশে খুব সাধারণ একটা ব্যাপার হিসেবে ট্রিট করা হয়, যে পানি খাওয়া, না খেয়ে থাকতে বলেছে, পানি খেতে পারবে, যা পানি খাও, কিন্তু এটিও একটা খাওয়ার ভেতর পড়ে আর কি। তো ক্লিয়ার ফ্লুইড হচ্ছে ওটাই, যে একটা কাচের পাত্রে যদি আপনি একটা কোনো লিকুইডকে রাখেন, লাইট যদি থ্রু অ্যান্ড থ্রু পাস করে তাহলে সেটাকে ক্লিয়ার ফ্লুইড বলি, অর্থাৎ প্লেন ওয়াটার, এটা হচ্ছে ক্লিয়ার ফ্লুইড। তো কাজেই জুস, আপনার মিল্ক, ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক, যেটাই হোক না কেন, এটা সেমি সলিডের মধ্যে পড়ে যাচ্ছে। এটা 4 ঘন্টা না খেয়ে থাকতে হবে বাচ্চাকে, যে কোনো ধরনের অ্যানেস্থেসিয়ার জন্য। আর সলিড ফুড তো আমরা জানি সলিড ফুড কি, ওটা 6 ঘন্টা পুরোপুরি বাচ্চাকে না খেয়ে থাকতে হবে। তবে এখানে আমি আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো বাবা মা চিন্তিত থাকেন যে আমার বাচ্চা এতক্ষণ না খেয়ে থাকবে, প্রয়োজন হলে, আমরা যদি প্রয়োজন মনে করি, সেক্ষেত্রে স্যালাইন দিয়ে বাচ্চাকে আমরা রিহাইড্রেট অথবা আপনার এডিশনাল নিউট্রিশন অথবা ফ্লুইডের ব্যবস্থা আমরা করে থাকি। আচ্ছা স্যার, এই যে আমরা একটু আগে বলছিলাম যে জেনারেল আর রিজিওনাল, সেক্ষেত্রেও কি খাবারের হেরফের হয়, যে এই জেনারেল অ্যানেস্থেসিয়ার সময় এতটুকু সময়, রিজিওনাল ক্ষেত্রে এতটুকু সময়? জি, মানে দুটোর ক্ষেত্রেই আমাদের এই গাইডলাইনটা আমাদের স্ট্রিক্টলি ফলো করতে হয়। স্যারের কথা শুনতে শুনতে একজন দর্শকের SMS চলে এসেছে, মিজানুর রহমান। উনি জানতে চেয়েছেন, অবশ্য স্যার একটু উত্তর দিয়েছেনও, বলছেন যে শিশুকে 6 ঘন্টা না খাইয়ে রাখলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে কিনা, এরপর আচ্ছা অ্যাসিডিটি হবে কিনা? ও আচ্ছা আচ্ছা, না, এটা হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে যদি আমরা না খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে কর্মক্ষেত্রে থাকাকালীন আমরা 6 থেকে 7 ঘন্টা না খেয়ে থাকি, যাদের সাধারণত হাইপার অ্যাসিডিটি নাই তাদের ক্ষেত্রে এটা চান্সটা কম, বাচ্চাদের ক্ষেত্রেও এটা চান্সটা নেই। আর আমরা যদি মনে করি তো সেটার বিকল্প